আসসালামু আলাইকুম। এসআর লাভ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কি সৌভাগ্য আমার, আপনার পা পড়েছে আমার এখানে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শাহনওয়াজ বলে, আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দেখান। এই স্যারকে আইফোন 16 এর সেরা মডেলগুলো দেখাও। কিছুক্ষণের মাঝেই অনেক ফোন এনে রাখা হয়। তানহা বুঝতে পারে না এসব কি হচ্ছে। শাহনওয়াজ তানহার উদ্দেশ্যে বলে, এখান থেকে একটা ফোন বাছাই করে নাও। আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি ফোন নিয়ে কি করব? কেটে কেটে খাবে রাস্কেল একটা। নিতে বলেছি, নাও একটা পছন্দ করে। শাহনওয়াজের ধমক খেয়ে তানহা চুপ হয়ে যায়। অতঃপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে। নিজের বান্ধবীদের কাছে সে শুনেছিল এই আইফোনের কথা, কিন্তু কখনো চোখে দেখেনি। সবাই তো এই ফোনের পাগল। তানহা কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ হবে তার। সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল। অতঃপর শাহনওয়াজ তানহাকে নিয়ে বেনারসি শাড়ির শোরুমে গেল। সবচেয়ে দামি কিছু শাড়ি দেখানো হলো তাকে। সেখান থেকে তানহা চুপচাপ একটা শাড়ি বেছে নিল। এছাড়াও আরো কিছু দামি পোশাক কিনল। তানহা তো কিছুই বুঝতে পারছিল না। নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে এসে বিড় করে বলে, এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি? উনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন। তাহলে এসবের কি মানে? এরপর শাহনওয়াজ তানহাকে আরো অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারির শপে যায়। চারিদিকে সোনা হীরার এত দামি দামি গহনা দেখে তানহা একদম হা হয়ে যায়। শাহনওয়াজকে দেখেই জুয়েলারি শপের এক কর্মকর্তা এগিয়ে এসে বলে, বলুন স্যার, কি লাগবে আপনার? এই ম্যামের জন্য কিছু ডায়মন্ড ও গোল্ডের লাক্সারিয়াস গহনা দেখাও। কানের দুল থেকে শুরু করে হাতের বালা সব যেন থাকে। জি স্যার। সহসাই তানহার সামনে বিভিন্ন মডেলের অনেক গহনা হাজির করা হয়। তানহার চোখ দাঁড়িয়ে যায় একসাথে এত গহনা দেখে। শাহনওয়াজ তাকে বলে, এখান থেকে পছন্দ করে নাও। তানহা বলে, আমি তো বুঝতেই পারছি না কি নেব। এত গহনা আমি কখনো চোখে দেখিনি। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, সব গহনা প্যাকেজ করে দিন। এত গহনা কিনবেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করে তাকায় তানহা। শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, হ্যাঁ কিনবো, কোনো সমস্যা? তানহা মাথা নাড়ায়। সবকিছু কেনা শেষে তারা শপিং মল থেকে বের হয়। তাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে পাহাড়দাররা, তাই তানহা পালাতেও পারছিল না। কিন্তু এসব কিছু তার সুবিধারও ঠেকছিল না। তাই বাইরে এসে এসে শাহনওয়াজকে প্রশ্ন করে, আপনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন। তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন? কোরবানির আগে তো কোরবানির পশুর একটু যত্ন করতে হবে, তাই না? তার মানে আপনি আমায় সত্যি পাচার করবেন? হুম। তানহার চোখে জল চলে আসে। তার মনে যে আশা জেগেছিল সেই আশা যেন ভেঙে গেল। একই সময়ে আকবর এসে উপস্থিত হয় শাহনওয়াজের সামনে। সে এসেই মাথা নত করে বলে, স্যার, আমায় ডেকেছিলেন? হুম, তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও, সকল নিউজ পেপার এবং টিভি চ্যানেলে খবর দাও, আগামী শুক্রবার শাহনেওয়াজ সিদ্দিকীর শুভ পরিণয় সম্পন্ন হবে। দেশি বিদেশি আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও। আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি চাই না আয়োজনে কোনো কমতি থাকুক। 16 সিঙ্গার ফুকিয়ে বিয়ে হবে আমার, যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে থেকে যাবে। তানহা অবাক হয়ে বলে, বিয়ে? শাহনওয়াজ তানহার দিকে তাকিয়ে আর কিছু না বলে তাকে গাড়িতে উঠতে ইশারা করে। তানহাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসে। চট্টগ্রামের সমস্ত খবরের কাগজ নিউজ পেপার সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ের খবর। শুধু তাই নয়, পাত্রীর নাম যে তানহা এটাও দেখানো হয়েছে।
টিভি খুলতেই এই সংক্রান্ত নিউজ দেখে চমকে উঠলেন মর্জিনা বেগম। সাথে সাথে উঠে চলে গেলেন মিহির রুমে। মিহি তখন ঘুমাচ্ছিল। মর্জিনা বেগম মিহিকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, এই মিহি ওর দেখ কি কাণ্ড হয়ে গিয়েছে। মিহি বিরক্তির স্বরে বলে, এভাবে আমার ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটারি পেয়েছো। লটারি নয় রে, পুরো হীরের খনি পেয়েছি। হীরের খনি? হ্যাঁ রে, ওই শাহনওয়াজ সিদ্দিকী নামে যে মাফিয়াটা আমাদের বাসায় এসেছিল, সে নাকি তানহাকে বিয়ে করতে চলেছে। মিহি হতবাক স্বরে বলে, এসব কি বলছো তুমি আম্মু? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, ঠিকই আছে। বিশ্বাস না হলে তুই ফোনে খুঁজে দে। মিহি তড়িঘড়ি করে ফেসবুকে প্রবেশ করে। সাথে সাথে এ সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তাজ্জব বনে যায়। নিজের মায়ের উদ্দেশ্যে বলে, তুমি তো ঠিকই বলছিলে আম্মু, কিন্তু এতে আমাদের কি ফায়দা? ওই তানহাকে তো তুমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছো। মর্জিনা বেগম বলেন, আমি কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাঁস বের হবে? এখন কি করবো সেটাই ভাবছি। মিহির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে, তানহা যেমনই হোক মনের দিক থেকে অনেক সহজ সরল। যদি আমরা ওর সামনে গিয়ে একটু ন্যাকা কান্না করতে পারি তাহলেই ও গলে যাবে। ঠিকই বলেছিস, আমি এটাই ভেবেছিলাম। আমি যাই, তোর আব্বুর সাথে কথা বলে আসি। তানহা তো শাহনওয়াজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়েছে। এত বড় বাড়ি সে জীবনে চোখেও দেখেনি। বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ, আর সেখানে কত দামি দামি আসবাবপত্র। তানহার দু চোখ পুরো ছানা বড়া হয়েছে। তানহা চারিদিকে পর্যবেক্ষণই করছিল। এমন সময় একজন মধ্যবয়সী মহিলা তার দিকে এগিয়ে এসে বলে, আপনি তানহা ম্যাডাম? তানহা বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে কেন ম্যাডাম বলছে। তবুও সে মাথা নাড়ায়। বাহ, আপনি তো দেখতে মাশাআল্লাহ। স্যারের পছন্দ আসলেই সুন্দর। একটু সাজগোজ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তানহা বলে, আমাকে সাজতে হবে কেন? ও মা, আর এক সপ্তাহ পর আপনার বিয়ে। আপনাকে তো এখন সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে। তানহা যেন আকাশ থেকে পড়ে। সে তো জানতো যে শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ে হতে চলেছে, কিন্তু তার বিয়ের কথা উঠছে কেন? তানহা বলে, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার বিয়ে হবে কেন? ওই ওই শাহনওয়াজ সিদ্দিকী তো আমার পাচার। বলতে গিয়ে থেমে যায় তানহা। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, হ্যাঁ, ঠিকই ভেবেছো তুমি। সামনের শুক্রবার তোমায় পাচার করে দেব। এজন্য বলছি, সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো, যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পাই। তানহা দাঁত চিবিয়ে বলে, মোটেই আমি ভালো করে সাজবো না, একদম পেটনির মতো সাজবো, তারপর দেখি আমায় কে পছন্দ করে। শাহনওয়াজ এবার এগিয়ে এসে তানহার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই পেতনিকেও নিজের ঘাড়ে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই, বুঝলে পাগলি? তানহা একটি বড় সোফায় গা এলিয়ে বসে আছে। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য। তানহাও বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে। তার কাছে এই সব কিছুই যেন নতুন অভিজ্ঞতা। সৎ মা ও বোনের অত্যাচারে বড় হওয়া তানহার মৌলিক চাহিদাগুলোই কখনো পূর্ণতা হতো না। সেখানে আজ সে এত কিছু উপভোগ করতে পারছে। তানহার কিছুটা ভালো লাগছে, আবার শাহনওয়াজের গতকালকের বলা কথাগুলোর জন্য খারাপও লাগছে। কিছু সময় পর তানহাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখানে খুব সুন্দর একটি লাল গাউন পরিয়ে সাজানো হয় তানহাকে, সাথে ম্যাচিং প্যান্ডেন্ট। তানহা আয়নায় যখন নিজের প্রতিবিম্ব দেখে তখন যেন সে নিজের দুই চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যে যে এত সৌন্দর্য লুকানো ছিল তা সে নিজেও জানত না। তানহা এমনিতে দেখতে সুন্দর, তবে এভাবে সাজার পর তার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। তানহা আয়নায় নিজেকে দেখছিল, তখন নিজেই নিজেকে চিনতে পারছিল না। এমন সময় শাহনওয়াজ সেখানে উপস্থিত হয়ে একদম তানহার পেছনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়েই তানহার হৃদস্পন্দন দ্রুত হয়। শাহনওয়াজ বাঁকা হেসে বলে,
বাহ, খুব সুন্দর লাগছে তো। এখন তো মনে হয় তোমাকে বিক্রি করে সত্যি অনেক টাকা পাওয়া যায়। সাথে সাথে তানহার হাসি মুখ মিলিয়ে যায়। শাহনওয়াজ কিছুটা দূরে সরে আসে তানহা থেকে। শাহনওয়াজের সেক্রেটারি আকবর আর চোখে সবটা পর্যবেক্ষণ করছিল। শাহনওয়াজের এই পরিবর্তন তাকেও ভাবাচ্ছে। শাহনওয়াজ তো শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, তারপর আবার তার সব বায়োডাটা জোগাড় করলো, অতপর এভাবে নিজের ম্যানশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে। আকবর বুঝতে পারে না কি চলছে তার বসের মনে। এর মধ্যে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে এসে বলে, স্যার, বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য। ওনারা তানহা ম্যাডামের সাথে দেখা করতে যাচ্ছে। তানহা অবাক স্বরে বলে, আমার সাথে? শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, আজ আমার জন্য একটি স্পেশাল দিন। আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না, তাই যারাই এসে থাকুক তারা যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। তানহা সহসা এগিয়ে এসে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলে, ওনারা কারা, কিছু বলেছে? বলেছে ওনারা নাকি আপনার মা ও বোন। তানহা বলে ওঠে। ওনাদের ভেতরে আসতে দিন। শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, আমি ওনাদের এখানে অ্যালাউ করব না। তানহা আকুতির স্বরে বলে, দয়া করুন আমার ওপর, আমি অনুরোধ করছি আমাকে ওদের সাথে কথা বলতে দিন। শাহনওয়াজ তানহার কথা শুনে বিরক্তিতে পুরো কুচকায়। মনে মনে ভাবে, কি দিয়ে তৈরি এই মেয়ে? যারা ওকে এভাবে বাড়িতে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠছে। শাহনওয়াজ তবুও নরম হয় না, চোর শক্ত করে বলে, এটা আমার ম্যানশন, এখানে আমি যা বলবো তাই শেষ কথা। তানহার দু চোখে বিন্দু বিন্দু জল জমে শাহনওয়াজের কথায়। তানহার দু চোখে জল দেখে শাহনওয়াজের মনে কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম অন্যরকম হিন্দোলে কেঁপে ওঠে সে। তার মতো শক্ত ব্যক্তিত্বের মানুষও নরম হতে বাধ্য হয়। কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটি গার্ডকে বলে, ওনাদের ভেতরে আসতে দিন। কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনের এক প্রকার দৌড়াতে দৌড়াতে সিদ্দিকি ম্যানশনে প্রবেশ করে। দুজনেই চোখ মুখ বিস্ময়ে ফেটে পড়ে। চারিদিকে এত আলোকসজ্জা, এত দামি দামি সব জিনিস, আর এত বড় বাড়ি। এসব তাদের কল্পনার রাজ্যের থেকেও সুন্দর। মিহি ফিস ফিস করে বলে, আম্মু, তো পুরো রাজপ্রাসাদ। মর্জিনা বেগম বলে, হ্যাঁ, দেখছি রে। যাই হোক, ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত হ। ওই তানহাকে আমি কিছুতেই একা এই রাজপ্রাসাদে রাজত্ব করতে দেব না। বলেই তিনি এগিয়ে যান তানহার দিকে। তানহাও মৃদু স্বরে বলে, আম্মু, মিহি, তোমরা এখানে? দুজনেই পরিকল্পনা মতো তানহার পায়ের কাছে বসে পড়ে। তানহা তো পুরো বিস্ময়ে থ বনে যায়। তাকে আরো অবাক করে দুজনে কাঁদতে শুরু করে দেয়। শাহনওয়াজ বিড় বিড় করে বলে, ননসেন্স ড্রামা। তানহা বলে, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? মিহি বলে, আমরা অনেক অন্যায় করেছি আপু, তার ফল এখন আব্বু পাচ্ছে। আব্বু, কি হয়েছে আব্বুর? মর্জিনা বেগম বলেন, তোর আব্বু ভীষণ অসুস্থ রে। তুই বাড়ি থেকে বের হওয়ার পরই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, একেবারে যায় যায় অবস্থা। মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলেছি। তানহার বুক ছাদ করে ওঠে। কোথায় আব্বু? আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। আমি ওনার কিচ্ছু হতে দিব না। শাহনওয়াজ আকবরকে ইশারা করতেই আকবর এগিয়ে এসে বলে, আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তানহা তবু শান্ত হতে পারে না। সে বলে, আমি আমার আব্বুর সাথে দেখা করতে চাই। এটা সম্ভব নয়, আজ আপনার এঙ্গেজমেন্ট। তানহা হতবাক স্বরে বলে, কি বলছেন এসব? আমার এঙ্গেজমেন্ট মানে? মিহি বলে ওঠে, এত অবাক হচ্ছি কেন আপু? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আজ তো তোর আর শাহানা সিদ্দিকীর এঙ্গেজমেন্ট। তানহা পুরো জমে যায়। সে তো এসব কিছু জানতো না। শাহনওয়াজের দিকে তাকাতেই সে চোখ ফিরিয়ে বলে,
তোমার কোথাও যাওয়া হবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু মর্জিনা বেগম বলে ওঠেন। উনি তো ঠিকই বলেছেন, তাকে এখন কোথাও যেতে হবে না। ওনারা তো বলেছেন ডাক্তারের ব্যবস্থা করবেন, ধরাবো ঠিক হয়ে যাবে। আমি আর মিহিও খুব ক্লান্ত রে। তানহা বলে। আমি খেয়ালই করিনি। সে শাহনওয়াজের দিকে তাকিয়ে বলে, আম্মু আর মিহিকে এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ, আর পারলে আম্মুকেও নিয়ে আসুন। শাহনওয়াজ কিছু বলতে যাবে, কিন্তু তানহার আকুতি ভরা টলটলে চোখ দেখে থেমে যায়। আকবরকে কিছু একটা ইশারা করতেই সে বুঝে যায়। মর্জিনা বেগম ও মিহির কাছে গিয়ে বলে, চলুন আমার সাথে। আকবর তাদের গেস্ট রুমে নিয়ে যায়। এত সুন্দর রুম দেখে তাদের শোক যেন মুহূর্তেই উড়ে যায়। দুজনেই নরম বিছানায় গা এড়িয়ে দেয়। মিহি বলে, বাহ, কি নরম বিছানা, একদম তুলোর মতো। রুমটা কত সুন্দর। সে সব জিনিসপত্র হাত বুলিয়ে দেখে। আকবর বিড় করে বলে, এনাদের তো অভিনয়ের জন্য নোবেল দেওয়া উচিত। এখনই কিরকম মরা কান্না কাঁদছিল, আর এখন দেখো। মর্জিনা বেগম আকবরকে এভাবে তাকাতে দেখে বলেন, এভাবে কি দেখছো? আমি এই বাড়ির হবু মালিকিনের মা, বুঝলে? আমার দিকে এভাবে তাকাবে না। আকবরের ইচ্ছা করছিল মুখের ওপর কিছু কথা শুনিয়ে দিতে। অনেক কষ্টে সে নিজেকে শান্ত করল। এর মাঝে শাহনওয়াজ কল দিল তার ফোনে। হ্যালো স্যার, বলুন। কি বুঝলে? সবটাই ওদের অভিনয় স্যার। সেটা আমি আগেই জানতাম। শোনো, ওদের উপর নজর রাখো। আমি চাইনি আজকের দিনে তানহার মন খারাপ হোক, তাই ওদের এখানে থাকতে দিয়েছি। কিন্তু ওদের উপর আমার একটু বিশ্বাস নেই। আজ যেন কোনো ঝামেলা হয়। জি স্যার। শাহনওয়াজ ফোনটা রেখে দেয়। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারের এত নমনীয় রূপ আমি কখনো দেখিনি। কেন উনি ওই মেয়েটার সামনে বারবার দুর্বল হয়ে পড়ছে? শুধুই কি প্রতিশোধের নেশা নাকি? তার ভাবনার মাঝে আসগর ইসলাম দৌড়ে রুমে এলেন। এসে দল আনন্দে লাফিয়ে মর্জিনা বেগমের উদ্দেশ্যে বলেন, তাহানার ভাগ্যটা সোনায় গড়া, দেখেছিস? আকবর ভ্রু কুচকে বলল, এনার নাকি যায় যায় অবস্থা ছিল, এখন তো দেখছি ডিস্কো ডান্সার, পুরো ড্রামাবাজ পার্টি। তানহার দু চোখ খুঁজে চলেছে শাহনওয়াজ সিদ্দিকীকে। লোকটার থেকে অনেক কিছু জানার আছে তার। যেই লোকটা কাল অবধি তাকে পাচার করতে চাইছিল, আজ হঠাৎ কেন সে তার সাথে এঙ্গেজমেন্ট করতে চাইছে, কেন তাকে বিয়ে করতে চাইছে, এই সব প্রশ্নের উত্তর জানতে চায় তানহা পুরো ম্যানশন জুড়ে খুঁজতে হঠাৎ শাহনওয়াজের দেখা পায়। শাহনওয়াজ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে গল্প করছিল। তানহা বেশি কিছু না ভেবে শাহনওয়াজের কাছে চলে যায়। শাহনওয়াজের একদম মুখোমুখি দাঁড়িয়ে হালকা কেশে বলে, শুনুন, একটু এদিকে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। শাহনওয়াজ ভ্রু কুচকে বলে, এখন আমি ব্যস্ত আছি, পরে। এমন সময় একজন ব্যক্তি বলে ওঠে, যান, নিজের হবু বউয়ের কথা শুনে আসুন, নাহলে বিয়ের পর দেখবেন প্রত্যেক দিনই একই বিষয় নিয়ে খোঁচা দিবে। আমার মিসেসও এমন করে। এহেন কথা শুনে তানহার বেশ অস্বস্তি বোধ হয়। শাহনওয়াজ তানহার হাত আলতো করে ধরে বলে, বেশ, চলো শুনি তোমার কথা। কিছুটা দূরে নিরিবিলি স্থানে আসে দুজনে। শাহনওয়াজ তানহার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি বলবে বলো। তানহা নিজের মনে সাহস সঞ্চার করে প্রশ্ন করে বসে, আমাকে কেন বিয়ে করতে চান আপনি? শাহনওয়াজ বিরক্তিতে জাতীয় শব্দ করে বলে, এটা জানার জন্য তুমি আমায় এভাবে ওখান থেকে নিয়ে এলে? জানো আমার কত জরুরি কথা ছিল। আমার কাছেও এটা জানা জরুরি যে আপনি কেন আমায় বিয়ে করতে চান। আপনার আচরণ আমার সুবিধার লাগছে না। আর তানহা আর কিছু বলতে যাবে তার আগেই আচমকা শাহনওয়াজ তানহাকে দেয়ালের সাথে চেপে ধরে। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ওষ্ঠধর দখল করে নেয় নিজের পুরো ওষ্ঠধরায়। তানহা বিস্ফোরিত চোখে
তাকিয়ে থাকে। শাহনওয়াজ এভাবেই গাঢ় চুম্বন এঁকে দেয় তানহার ওষ্ঠে। তানহা একদম বরফের মতো জমে যায়। শাহনওয়াজের হাত খেলে যায় তানহার নরম শরীরে। ব্যাপারটা আরো গভীর যাবে তার আগে হঠাৎ করে পেছন থেকে আকবর গড়ে ওঠে, স্যার, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা। বলতে বলতে সে থেমে যায় এই দৃশ্য দেখে। অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। তানহা তো লজ্জায় একদম মাটির সাথে মিশে যাবার জোগাড়। সে শাহনওয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাহনওয়াজ আকবরের দিকে তাক